আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা অধ্যায় 5-এর 18 নম্বর ক্লাসটা করব। 18 নম্বর ক্লাসের মূল টপিকগুলো হলো আমাদের অপারেটর যেটা ছিল, অপারেটরের লাস্ট যেটা ছিল বিটওয়াইজ অপারেটর। এখানে অনেকগুলো কাজ আছে যার জন্য একটু সময় লাগবে, আর তার সাথে হলো এক্সপ্রেশন। এই দুটো টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য এবং ক খ এর কোশ্চেনের জন্য। তবে ক্লাস শুরু করার আগে আমি অল্প কিছু কথা বলবো, যে কথাটা আমি তোমার কাছে রিকোয়েস্ট করি যে 3-4 মিনিটে আমার এই কথাগুলো একটু কাইন্ডলি শুনো, ঠিক আছে? সবার এটা শোনা উচিত, যদিও সবাইকে উদ্দেশ্য করে আমি বলতেছি না। আমি এই কোর্স দেওয়ার ভিতরে তোমাদের সাথে আমার দুইটা প্রবলেম আমি ফেস করতেছি, যেটা আমি খুবই বিরক্ত হয়ে গেছি একটা পর্যায়ে। তো বিরক্ত হয়ে আমি তোমাদের এই মেসেজটা আবার দিতেছি যে আমি আগেও বলছি যে এটা কোর্স আকারে তোমরা অহেতুক মাঝে মাঝে কিছু মেসেজ আসে যে স্যার এই জিনিসটা সলভ করে দেন, ওই জিনিসটা সলভ করে, মানে এই জিনিসটা এরকম কিনা ওই জিনিসটা ওইরকম কিনা সলভ করে দেন, ওইটা জিনিসটা আমি তেমন শো করি না, কারণ সলভ করে দেওয়ার মতো এতটা সময় আমার হাতে থাকে না, ঠিক আছে? কিন্তু অধ্যায় 4-এ যদিও আমি ট্রাই করতেছিলাম যে ওইটা সলভ করবো বা কিছু একটা, ওইটা ট্রাই করার কারণটা হলো অধ্যায় 4টা অনেক ছোট এবং আহামরি এখানে কোনো তেমন আহামরি পরিবর্তন হয় না। ওইটা মোটামুটি একটা আইডিয়ার ভিতরেই, ছোট একটা আইডিয়ার ভিতরে আছে, কিন্তু ওইটা থেকে অধ্যায় 5টা অনেক ব্যাপ্তি এবং বিশাল একটা জিনিস, ঠিক আছে? তা এখন অধ্যায় 4-এর কোর্স নিয়েই আমরা কিছু, মানে তোমাদের 100 জনের ভিতরে 5 জন স্টুডেন্ট, এরকম 5% স্টুডেন্ট আমরা বিরক্ত করে ফেলতেছো যে এটা এরকম দিলে কি হইতো, এরকম দিলাম না কেন, ঠিক আছে? আমাদের স্যার তো এরকম সব কিছু কিন্তু আমি তোমার ডিটেইললি ব্যাখ্যা করে দিছি। আমি এটা কোর্স না বানায় কিন্তু আমি লাইভ ক্লাস নিতে পারতাম না? লাইভ ক্লাস নিলেও তো আমার আরও ব্যাচ অনেক পাইতাম, যেটা আমার অফার আসে তোমাদের থেকে আসে, ঠিক আছে? কমেন্ট বক্সগুলো দেখো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এটা কোর্স করার কারণটা কি? কোর্স করার কারণটা হলো লাইভ ক্লাস নেওয়ার মতো আমার হাতে মানে সময়টা নেই, আমি কিছু খাতে ব্যস্ত আছি, যার কারণে কোর্স করে তোমাদের দিয়ে দিছি, তোমরা এটা নিয়ে স্যাটিসফাই থাকো। এবং এই জন্য এতটা ডিটেল পড়ায় যাতে ফিডব্যাকের কোশ্চেন না আসে, ঠিক আছে? তারপরেও আমি চেষ্টা করছিলাম যে HTML-টাই যাতে আমি তোমাদের একটু হেল্প করতে পারি, অ্যান্ড যেহেতু ওইটা আমি বলে ফেলছি যে ওইখানে আমি হেল্প করব, ঠিক আছে? চেষ্টা করি। কিন্তু এখন HTML এর হেল্প করতে যে এরকম একটা অবস্থা যে ওই 100 জনের ভিতরে 5% স্টুডেন্ট এসে মানে একটা বিরক্তকর পরিবেশের সৃষ্টি করে ফেলে। স্যার এটা এরকম কেন? কারণ তোমাদের দুইটা প্রবলেম আমি ফেস করি। এক হলো স্টুডেন্টের মেন্টালিটি প্রবলেম, যে এরা ক্লাস কিভাবে করে আই ডোন্ট নো, যে একটা ক্লাস করলো পরে একটা টেনে দেখার কিছু স্টুডেন্ট, তো সবার কথা না, মাত্র 5%-এর ঝামেলা, যেটা টেনে দেখে ঝামেলা তৈরি করতেছে। আর একটা টিচার টাইপের প্রবলেম, যে আমি যত কিছুই দিই না কেন, এখন টিচার যদি তোমার আটকাইতে চায় তাহলে সে আরও কঠিন কিছু করবে, এমন কঠিন কিছু যেটা সাথে বোর্ডের কোনো সম্পর্কই নাই, ঠিক আছে? বোর্ডের সম্পর্ক হলো 5 বছরে একবার আসতেই পারে, যেমন যশোর বোর্ড বা 2-একটা বোর্ডে মাঝে মাঝে খুবই উল্টাপাল্টা কোশ্চেন করে। এখন ওই ন্যানো পরিমাণ জিনিসের জন্য, ঠিক আছে, ওইটুকু জিনিসের জন্য আমি যদি তোমার এখন মানে ওই কি আসতে পারে না আসতে পারে তোমাদের সিলেবাসের বাইরে অথবা সিলেবাসের সর্বোচ্চ কঠিন পর্যন্ত যাই, তাহলে আরও অনেক কিছু পড়াতে হবে, তাহলে আরও এই কোর্স শেষই হবে না, চলতেই থাকবে। তো আমি তোমাকে কতটুকু দিছি? আমি তোমাকে ওইটুকু দিছি যেইটুকু তুমি তোমার ক্লাস থেকে পাচ্ছ না, ওইটুকু দিছি যেটা তুমি অনলাইন থেকেও পাচ্ছ না, ওইটুকু দিছি যেটা তুমি তোমার প্রাইভেট টিউটর থেকেও পাচ্ছ না, তার থেকেও বেটার কিছু দিছি, এটা তো তুমি স্বীকার করো, তাই না? তো এতটা দেওয়ার পরেও কিছু যেহেতু তোমরা টোটাল বাংলাদেশ থেকে আমার স্টুডেন্ট, বারবার বলি যে কিছু কলেজ কিছু স্যাররা থাকেই এরকম, মানে কিছু তো বলতে পারতেছি না, বকাবাজি তো করতে পারবো না, ঠিক আছে? এরকম থাকে যারা কি করে, যারা স্টুডেন্ট আটকায় দিবে, পরীক্ষায় ফেল করবে দেখে এমন কোশ্চেন করে যেটা চিন্তার বাইরে, ঠিক আছে? ওইটা তো আমরা বুঝি যে কত হার্ড করছে বা কি। এখন ওই জিনিসটা যদি তুমি আমাদের আইসা ইনবক্সে যে স্যার আমাদের স্যার তো এমন জিনিস দিচ্ছে, স্যার পড়া সব নষ্ট করে ফেলছে, এখন আমি যদি এটা বুঝাইতে যাই তাহলে ওইটা কি শুধু চ্যাট করে তোমার বোঝানো পসিবল? সলভ করে দিলেও তুমি কি বুঝবা? হ্যাঁ, ওই যে তোমাদের 2-একটা ভাইয়া দেখি অনলাইনে বকাবকি করে যে তোমরা কি নাসার বিজ্ঞানী হবা, এটা তোমরা যদি খাওয়াই দিই, তো ওই বকাবকি কেন করে আমি তো ভাবছিলাম আমি কখনো করবো না, এখন দেখতেছি আসলে কেন করে, ঠিক আছে? তোমার নিজের মেধায় তো এইটুকু থাকা দরকার যে তোমাকে যে ব্যক্তিটা এই কোর্সটা দিচ্ছে, সে তোমাকে যেটা দিতেছে এটা হলো তুমি কোনো প্ল্যাটফর্মে পাও না, তার থেকে বেটার জিনিস সে তোমাকে একবার একটা নগণ্য টাকায় দিছে। নগণ্য টাকায় দেওয়ার কারণটা হলো যাতে বেশি মানুষ নিয়ে উপকৃত হতে পারে। তুমি কি বিশ্বাস করো যে আমি যদি এই সিএর কোর্স 1000 টাকার কাছাকাছি তো বিক্রি করতাম, তাও পোলাপান কিন্তু 3 জনের জায়গায় 1 জন, কিন্তু ওই 1 জন তো আমার 3 জনের টাকা দিতে, 3 জনের টাকা বা 2 জনের টাকা তো দিচ্ছে সে, তাহলে আমার লস কোথায়? আমি আরো লাভবান হইতাম আরো বেশি। কথা বুঝে আসছে? তাহলে কেন এত কমে দিছি? দিছি যাতে আমি মানুষ উপকার করতে পারি, এখন আমার বিপদে ফেলাও না,
কথা বুঝে আসছে? তো এই কথাগুলো কষ্ট থেকে বলতেছে। এখন এই কথার মূল থিমটা কি? মূল থিমটা হলো অধ্যায় 4 ছোট্ট একটা জিনিস, এই জিনিসটারই এই যে 2-1টা স্যার গ্যাঞ্জাম করে কোশ্চেনে, আর 2-1টা স্টুডেন্ট কিভাবে ক্লাস করে আই ডোন্ট নো, ওই কেউ আছে ওই স্যারদের ঝামেলা 2-1টা, ঠিক আছে, উল্টাপাল্টা কোশ্চেন দেখে এসে জ্বালাও, আবার কেউ নিজে থেকেই জ্বালাও, ঠিক আছে। তো ওইটাই মোটামুটি আমি একটু ফেড আপ হয়ে গেছি, যে ফেড আপ হওয়ার মতো অবস্থা, কারণ আমি সারাদিন ব্যস্ত থাকি। এখন তোমাদের পিছন যদি এরকম করতে হয় তাহলে এর থেকে লাইভ ক্লাস নিলে মনে ভালো হইতো, কিন্তু ওইটা পসিবল হচ্ছে না আমার দ্বারা। তো যাই হোক, এখন যেহেতু তোমাদের অধ্যায় 4-এ আমি মোটামুটি কমিটমেন্ট দিয়েছি যে ওইখানে আমি হেল্প করবো, সো এটা ওইরকমই আছে। কিন্তু অধ্যায় 5টা আমি এই জন্য কম্প্যাক্ট রাখছি, যে এখানে আমি সর্বোচ্চ সবকিছু দিয়ে দিতেছি, তুমি নিজেও দেখতেছো। এখন এইটুকুর ভিতরে যদি তুমি কি হয়, যদি এর ভিতরে এবং এর চেঞ্জের ভিতর দিয়ে যদি তুমি সব অ্যান্সার করতে পারো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। না বুঝলে বারবার প্র্যাকটিস করতে থাকো, বারবার ক্লাসগুলো দেখতে থাকো, পারবা, আলহামদুলিল্লাহ। আর যদি এমন কোনো প্রশ্ন আসে যেটা তোমার এত কিছু শেখার পরও এটার সাথে প্রাসঙ্গিক না, তাহলে ওই কোশ্চেনটা আল্লাহর রাস্তায় ছেড়ে দিও, কারণ ওইটার ভিতরে তোমাকে শিখতে গেলে এমন নতুন কিছু থাকবে বা ট্রিক থাকবে যেটা বোঝাতে গেলে আরো 2-3টা ক্লাস তোমার লাগবে। কথা বোঝা যাচ্ছে? জটিলতা যেটা আমরা বলি, কারণ এটা সমুদ্রের সমান। তাহলে অধ্যায় 4-এ যদি তোমাদের ওই 2-1টা টিচার, 2-1টা প্রতিষ্ঠান আছে, কয়েকটা কলেজ আছে, আমি নিজেই ওদের কোশ্চেনগুলো দেখি যে জঘন্য লেভেলের কোশ্চেন করে স্টুডেন্টের সাথে, জাস্ট স্টুডেন্টের পি টেস্টে বা টেস্টে ঝামেলা করার জন্য। তো এদের চিন্তা করে যদি তুমি এখন ওই কয়জনই বলতেছে তোমাদের যে সবাই ভালো থাকে, জাস্ট ওই কয়জনই, যে তুমি যদি ওই স্যারের ওই আজগুবি কোশ্চেন, যে সি কোড দিয়ে তুমি রকেট বানা আকাশে উড়া যাও, ঠিক আছে, ওইরকম কোশ্চেন, জাস্ট কথার কথা, যে ওইগুলো নিয়ে যদি পাগল হয়ে থাকো, তাহলে ভাই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী ভাই, ঠিক আছে। কারণ এত কিছু দেওয়ার পরেও যদি তোমার মন না পাই, তাহলে আমার কিছু করার নেই আর। কথা বোঝা আসছে? তো সি এর আমি কোর্সটা সম্পূর্ণ ইনশাল্লাহ অনেক লং করে দিচ্ছি এর ভিতরে, এবং আমি বোর্ড কোশ্চেন অনেক কিছু সলভ করানোর পরে তুমি আরো পরিপক্ক হবা। এরপরও সমস্যা থাকলে তুমি কোর্সটা বারবার দেখবা, ঠিক আছে। এবং এর ভিতর থেকে যদি না আসে, একটু ট্রিক উল্টাপাল্টা যদি আসে, তুমি করতে পারবে প্র্যাকটিসের উপর যদি থাকো। এরপরেও যদি বিশেষ কোনো কোশ্চেন করে যেটার সাথে আমাদের পড়ার কোনো মিল নাই বা কোনোভাবেই অ্যাডজাস্টেবল হচ্ছে না, তাহলে ওই জিনিসটা তুমি ছেড়ে দিও। তুমি কখগুলো পারো, এমসিকিউ ইনশাল্লাহ সবগুলোই পারবা। তার মানে তোমার হাতে কিন্তু মোটামুটি এমসিকিউর ভয়টাও চলে গেছে, প্র্যাকটিক্যালও পারবা। শুধু তুমি বোর্ড পরীক্ষায় হয়তোবা 2টা কোশ্চেন আসলে একটা হয়তোবা না, বোর্ড পরীক্ষায় তুমি পারবাই, যদি চূড়ান্ত লেভেলে হার্ড আসে একটা হয়তোবা ছেড়ে দিতে হইতে পারে, ঠিক আছে। তাহলে তুমি সর্বোচ্চ পাওয়ার পরেও এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর তোমাকে আমি অবশ্যই বলি যে আমার উপর অনেকে কোশ্চেন করে, স্যার আপনার এই কোর্সটা করলে কি আমার প্রাইভেট টিউটর লাগবে, আমি কি কোচিংয়ে আর পড়বো? আরে ভাই, তুমি আমারে তো পাইতেছো না। তোমার যদি শেষ করার পরেও যদি কোনো সমস্যা থাকার কথা না, আমি ওইভাবে করি। এরপরে তোমার প্র্যাকটিস জনিত কারণে যদি কোনো করো, কোনো টিচারের কাছে যাও, তাহলে যাও, ওটা তো কোনো নাই। এত নগণ্য টাকা দিয়ে কোর্স করে এখন আবার তুমি এই কয় টাকা দিয়ে কি তুমি চালাই দিবা পড়াশোনাকে? এতটাই ভ্যালুলেস করে ফেলতেছ। যাদের টিচার নেওয়ার সামর্থ্য নাই এবং যাদের টিচার নাই, গ্রামে এমনও জায়গা আছে যেখানে ভালো টিচারই নাই, তাদের জন্য আমার কোর্স আলহামদুলিল্লাহ পারফেক্ট। তোমরা এইটুকু করে দেন এর বাইরে যদি এমন কিছু আসে যেটা সম্পৃক্ত না, তাহলে ওইটা ছেড়ে দিয়ে বাকিগুলো অ্যান্সার করা তোমার জন্য উপকারী হবে। কিন্তু যাদের সামর্থ্য আছে কিন্তু তুমি এই জায়গায় ওই জায়গায় পড়ে কিছু বুঝতেছো না, তারা আমার এই গাইডলাইন ফলো করবা এবং অবশ্যই কোনো টিচারের পালে সাহচর্যে থাকবে, যাতে তোমার কৌতূহল বা প্রশ্নগুলো তার থেকে যদি সলভ করে নিতে পারো। তবে সর্বশেষ কথা, আমি আমার সর্বোচ্চ বেস্ট চেষ্টা করি ভাই, যাতে তোমাদের আর কোনো প্রশ্ন বা কিছু না থাকে, সুন্দর করে বোঝাই দিতে। এখন এটাই কথা হলো এই যে তোমরা এটা একটা কম্প্যাক্ট পাচ্ছ, কোর্স পাচ্ছ, অর্থাৎ যেখান থেকে পরবর্তীতে এটা তো মহাসাগরের মতো, ঠিক আছে, সিটা, অর্থাৎ কি না কি পরিবর্তন করবে। আর তোমরা আইসা আমার ইনবক্সে যদি করো, আমি হয়তো বা এমন কোনো কিছু যদি নক করো যে ভাই এটা অদ্ভুত কিছু একটা নক করলা, যে এই কোড কিভাবে হবে যেটা নর্মাল কোডের সাথে সম্পৃক্তই না, ঠিক আছে, অনেক বড় কিছু বা অনেক জটিল কিছু তোমাদের দিচ্ছে, ওইটা তো আমি তোমার দিয়ে বুঝাইতে পারবো না। সো ওই টাইপের আমি যদি কখনো মেসেজ দেখি, জাস্ট সিন করে থুয়ে দিব, কারণ এটাতে আমি লাইভ ক্লাসের বা সমাধান ক্লাসের আমি কথা বলি নাই এই কোর্সে, ঠিক আছে। আমি বলছি সর্বোচ্চ দিব, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি। টুকটাক যদি কখনো মনে হয় যে 2-1টা জিনিস তোমার টুকটাক অ্যান্সার হয়তো বা চোখে আমার পড়লো, যে কোশ্চেন সুন্দর কিছু কোশ্চেন টুকটাক পড়লো, কোনো ইনফরমেশন, ওইটা আমি তোমার হয়তো বা চেষ্টা করবো অ্যান্সার দিতে। তবে সিটা কম্প্যাক্ট, এটা নিয়ে আমি তোমাদের সাথে আর গোদাগুদি করবো না, ঠিক আছে। এই ইয়াটাই ভালো করে দেখবা, কোর্সটা ভালো করে দেখবা, অ্যান্ড প্র্যাকটিসের মাধ্যমে নিজের দক্ষ হয়ে উঠবা। খুবই বিরক্ত থেকে কথাগুলো বলছি, কারো খারাপ লাগলে মাফ করে দিও। আর
সবার জন্য বলি নাই, হাতে করা গুটি কয়েক স্টুডেন্ট এবং গুটি কয়েক ওই যে স্টুডেন্টের অদ্ভুত সব টিচারদের জন্য এই কথাগুলো বলতে হয়েছে, ঠিক আছে? তাহলে একটু কষ্ট করে নিজেরা যতটুকু শিখার এই কোর্সটা থেকে শিখো, ঠিক আছে? বারবার ক্লাসগুলো দেখো, প্র্যাকটিস করো। কথা বুঝে আসছে? নগণ্য টাকায় কোর্স দেওয়ার কারণটাই হলো তুমি আমার সরাসরি পাচ্ছ না, বুঝছো? যদি আমি লাইভ ক্লাস করাতাম তাহলে মোটামুটি অনেক টাকা দিয়ে করাতাম, আবার যদি আমার সরাসরি রাখতাম এখানে তাহলে মোটামুটি অনেক টাকার ব্যবস্থা এখানে করতাম, যেটা আমি করি নাই। নগণ্য টাকায় দিছি, আমার যাতে সুবিধা হয় অ্যান্ড তুমিও যাতে অল্প টাকার ভিতরে একটা ভালো গাইডলাইন অ্যান্ড এত বিস্তারিত সকল কিছু ইনশাল্লাহ গেইন করতে পারো, ঠিক আছে? তো এই হলো কথা, তো মাফ করে দিও। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা এখন শিখবো হলো বিটওয়াইজ অপারেটর। আর বিটওয়াইজ অপারেটরে দেখো 6 জন বিটওয়াইজ অপারেটর আছে। তো বিটওয়াইজ অপারেটরের জন্য আবার আমাদের 3.2 এর যেই অর গেট, অ্যান্ড গেট যেগুলো ছিল ওই টাইপের গেটের দেখো সূচক সারণীগুলো আমাকে লিখতে হয়েছে। যারা এই সূচক সারণী বুঝলো তারা কাইন্ডলি ওইটা একটু দেখে তারপরে এখানে আইসো। আর যারা 5 অধ্যায় করতে আসছো আমি আশা করে দিতেছি যে তোমরা সূচক সারণীগুলো পারো। এখন কথা হলো যে স্যার আবার কি জ্বালা, অধ্যায় 5এও কি এটা আছে? না, তোমাদের জন্য নাই, শুধুমাত্র এই অপারেটর কিভাবে কাজ করে ওটা জানার জন্য। এটার বাস্তবিক ব্যবহার তোমাদের সি কোডে নাই, সো এটা নিয়ে তোমাদের কোনো প্যানিক নেওয়ার কিছু নেই, শুধু কাজটা তোমাকে জানতে হবে নৈমিত্তিকের জন্য। আচ্ছা, তাহলে আমাদের 6টা আছে টোটাল বিটওয়াইজ অপারেটর। তো আমরা একটা একটা করে তাড়াতাড়ি শিখে ফেলি, ঠিক আছে? তাহলে দেখো ফার্স্টে আমাদের কি আছে? ফার্স্টে আছে হলো বিটওয়াইজ অর। বিটওয়াইজ অর, এখন এই বিটওয়াইজ শব্দের মানেই হলো, ভালো করে বুঝো, বিটওয়াইজ শব্দের মানেই হলো তুমি যেই মানগুলো একটা ভেরিয়েবলকে দিবা, অপারেন্টকে দিবা, ঠিক আছে, ওই মানটাকে সে আগে কিসে ভাঙবে? বিটে ভাঙবে, 0 মানে ভাঙবে, ঠিক আছে? ভাঙার পরে ওইটা 4 বিট অথবা 8 বিট, নর্মালি 8 বিটে ভাঙে। ভাঙার পরে সে কি করবে? ওইটার উপরে এই বিশেষ ধরনের চিহ্নগুলোর কাজ করবে। এটাকে বলা হয় বিটওয়াইজ অপারেটর। এটার মানেটা কি? ধরো তোমাকে বললো, তোমাকে বলা হলো যে বিটওয়াইজ অর, এটার মাধ্যমে এমসিকিউ জাস্ট, এগুলো কিন্তু এখনো আসে নাই। বিটওয়াইজের 2-1টা কোশ্চেন লাইক লেফট শিফট রাইট শিফটটা আসছে, বাকিগুলো কিন্তু আসে নাই, বা আসলে আমার খেয়াল পড়তেছে না। তো যাই হোক, এতটা লেস আসছে, তো একটু ভালো করে খেলে মনে রাখো যে নৈমিত্তিকের জন্য। ওকে, তাহলে তোমাকে বললো কি যে মনে করো যে এর মান কত? এর মান হলো 5, ওকে, আর বি এর মান কত? বি এর মান হলো তোমার বলে দিল যে 4, ঠিক আছে? তাহলে এখন যদি বলে যে বিটওয়াইজ অর করো, এই যে দেখো আমি কিন্তু অর দেখতে কি প্লাস, ঠিক আছে? কিন্তু আমাদের সি প্রোগ্রামে এই বিটওয়াইজ অরটা দেখতে হলে যে এটা যেহেতু অর, তাহলে আমরা যেটা এ প্লাস বি বলতাম আর কি, তাহলে এখানে আমরা ওইটারে বলবো হলো এ অর বি, ঠিক আছে? তাহলে কথাটা ভালো করে বুঝছো। তাহলে ওইটা আমরা বলবো যে এইটারে বলবো অর, এটা এই জিনিসটা সেম জিনিসটা এটা সিতে খালি প্রকাশ করে এইভাবে, ওকে? তাহলে জাস্ট তোমাকে প্রত্যেকটার চেহারা আমি দিয়ে দিছি যে কিভাবে সিতে এটাকে প্রকাশ করে, 3টাই আমাদের আছে, আর কিছু না। তাহলে আমরা কি করব দেখো, এখন তোমার মনে যেহেতু অর শুনলেই তুমি যোগ মনে করো, তাহলে তোমাকে এখন যদি কেউ জিজ্ঞাসা করে আমাকে তাহলে এ অর বি এর মানটা বের করে দাও, ঠিক আছে, এটা বললেই তখন তুমি কি করবা? আর এই দুইটার যোগ করে দিই, 5 আর কি বলতেছো যে 5 আর 4 হলো 9। তোমাকে এটা তো যোগ করতে বলে নাই স্যার, ভালো করে মাথায় আগে সবার আগে এটা ভরে নাও যে তোমাকে এটা বিটওয়াইজ অর করতে বলছে, ঠিক আছে, কিন্তু যোগ সরাসরি করতে বলে না যে এ আর বি 5 আর 4 আর 9 হয়েছে, এটা করতে বলে না। তোমাকে করতে বলছে হলো এটার বিট বের করো, বিট বের করে তুমি আমাদের ওই যে লজিক গেট যেটা আসিল, লজিক গেটের অর নিতে এখানে আমরা কি করছি? এক আর একে আমাদের কি হয় না, এক আর একে মনে করে দেখো, এক আর একে 1 0 হয় নাই, ঠিক আছে? এই দুটো যোগ করে এক আর একে আমাদের কি হয় নাই? এক আর একে 1 0 হয় নাই। এটা হলো বিদ্যুতের খেলা ছিল লজিক গেট, এখানে বিদ্যুতের খেলা, অর্থাৎ বিদ্যুৎ আছে মানে হলো লাইট জ্বলে উঠছে বা বিদ্যুৎ আছে, অর্থাৎ 1 এ 1 হইছে, তারপরে 1 0 তে 1 হইছে, এইটা ছিল নট বাইনারি যোগ, এটা বিটের কাজ বলছে। বিটের কোন যোগ? বিটের মানে বৈদ্যুতিক যে যোগের কাজটা আমরা করছিলাম সেইটা, তাহলে ওই হিসাবে আমাদের কাজ করতে হবে। দেখছো ঠিকঠাক? ওই এগুলো আসলে প্লপাররা ধুমায়া ভুল করে, কিন্তু তুমি যেহেতু শিখছো তুমি কিন্তু তোমার উপর কনফিডেন্ট থাকবা যে এটা এইভাবেই, ঠিক আছে? তাহলে আমি এত কষ্ট করে শিখে দিয়েছিলাম তোমার আমি। তাহলে ফার্স্টে তুমি কি করবা? ফার্স্টে তোমাকে যদি বলে যে এটার তাহলে কি বের করতে বলছে, তোমার এটার বের করতে বলছে যে এ তোমার এ অর বি সমান সমান হোয়াট, এটা তোমাকে বের করতে বলছে 2 নম্বরের কোশ্চেনে, অথবা তোমাকে নৈমিত্তিকে বের করতে বলছে। তাহলে নৈমিত্তিকে বললে নৈমিত্তিকে অনেকগুলো অপশন দেওয়াই থাকবে, তো তুমি কিভাবে করবা দেখো। তাহলে এর মানটারে ফার্স্টে কি করবা? বিটে ভাঙবা, সাধারণত 8 বিটে ভাঙা ভালো, ওকে? তাহলে 8 বিটে ভাঙো, এটার এর মানটা 8 বিটে ভাঙলে 5 এর জন্য কি হয়? 1 0 1 হয়, তাই না? এটা মানে তো 5, আশা করি সব পারো, এরপরে কিন্তু আসছো। তাহলে আমার এটা 8 বিট বানাতে গেলে কি করতে হবে? 0 0 0 0 0, এই যে 8 বিট হয়ে গেছে। অনেক স্যাররা 4 বিট স্যাররা করায়, স্যাররা ক্লাসে এটা পড়াই না,
তাহলে যাই হোক, তো স্যার যাই হোক, অনেকে তোমার এটা 4 বিটে করলেও কমফোর্টেবল ফিল করে। 4 বিটে কখন করে? যখন তোমার মানগুলো ছোট ছোট থাকে, ঠিক আছে, 4 বিটে করে। এটা বড় হলে দেখা যায় 8 বিটে করতে হয়, তাই একবার 8 বিটে করতেছি। তাহলে বি এর মানটা কত? বি এর মানটা হলো আমার 1 0 0। 4 এর জন্য বাইনারি মান হলো এইটা, ঠিক আছে, 4 এর বাইনারি মান কত? এইটা। তাহলে 5টা কি দিব? 2 3 4 5। এইবার আমার তাহলে এ অর বি, তাহলে এটা কি আসতেছে ভালো করে দেখো। 1 0 তে 1 অর 1 0 তে 1, 0 0 তে 0, 1 এ 1 এ 1 এ 1 এ 1, ঠিক আছে। এরপরে 0 0 0 0 0 0 0 0। তাহলে ফাইনালি আমার মান কত আসলো? ফাইনালি আমার মান কত আসছে? এখানে তাকায় দেখো, এখানে আসছে 1 0 1 1 0 1। তাহলে 1 0 1 আবার কার মান? এটা যদি কেউ বের করতে চাও, 1 0 1 হলো কার মান? 1 0 1 হলো 5 এর মান, ঠিক আছে। ডেসিমাল কিসের মান? 5 এর মান। এটা বের করার জন্য একটা স্কেল ছিল, খেয়াল আছে? এটা এখানে লিখলাম একটু। স্কেলটা কি ছিল? স্কেলটা ছিল হলো 1 2 2 4 8 16 32 64, ঠিক আছে। আরো যদি বাড়াও, আর একটু বাড়াই লিখি, হ্যাঁ, 8 বিটে করতেছি তো, দুঃখিত। 1 2 4 8 16 32 64 1 2 8। তোমরা আমি একটা 1 ঘন্টার ক্লাস দেখো, কিন্তু এর পিছনে যে আমার কি পরিমাণ খাটতে হয় চিন্তার বাইরে, ঠিক আছে। তাহলে এইটা, তাহলে এখন তোমার এই যে 1 0 1 মানে কি? 1 0 1 মানে কত কত নিছে? যে এইটা আর এইটা, এটা লাগে নাই, তাহলে 4 আর 1 5। তাহলে কত আসছে? 5। দেখছো, আমরা যোগ করছি এ আর বি, কিন্তু আসছে কত? 5। অর্থাৎ আসার কথা কত? 9, আসছে 5। তার মানে এইটা যে সবাই ভুল করবে তুমি জানো, কিন্তু তুমি জানি সলিড থাকো, ঠিক আছে। তাহলে এই হলো তোমার যোগের প্রক্রিয়া। তাহলে কথা হলো যে আমার এখানে মান যাই দেওয়া থাকুক না কেন, ওইটার আমরা আগে কিসে ভাঙবো? ওইটার আগে ম্যাজিক স্কেল দিয়ে, অথবা তুমি ভাগ করতে হবে না, ম্যাজিক স্কেল পারো আশা করি, নাহলে 3.2 3.1 এর ক্লাসগুলো দেখো, ইউটিউবে ওইটা ফ্রি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তোমার কাজটা কি? কাজটা হলো ওইখান থেকে এর মান যত দেওয়া থাকবে, ধরো এর মান 8 দেওয়া আছে, 8 এর তাহলে বাইনারি মান বের করবা। বি এর মনে করো 7 দেওয়া আছে, 7 এর বাইনারি মান বের করবা। এবার যদি এ আর বি বলে, তাহলে এই যে বক্স মনে রাখবা যে অর বলছে, তাহলে অরের জন্য যেটা যেটা যা হয় নামাই দিবা, নামাই দিয়ে যা আসবে তাই, ঠিক আছে। তবে এইটা খেয়াল রাখো যে এই যোগ মানে কোন যোগ না, যে 8 আর 7 15 হবে, সেই যোগ কিন্তু আমার করতে বলে নাই। এইভাবে যদি লজিক্যালি হয় তো হইতে পারে, সমস্যা নেই, কিন্তু সবসময় যে যোগ করে মিলবে তা না। যেমন আমার এখানে 9 হওয়ার কথা, আসছে কত? 5, ঠিক আছে। তো আমার এটা হলো সলিড। তাহলে একইভাবে যদি আমার এখন বলতো যে তুমি কি করো, এ এন্ড বি বের করো, তাহলে কি এ এন্ড বি মানে বিট ওয়াইজ এন্ড, এটা বিট ওয়াইজ এন্ড, ভালো করে বুঝো। এখন তুমি এ এন্ড বি মানে নর্মাল স্টুডেন্টের মাথায় কি আসবে? আরে এর মান 5 দিছে, বি এর মান 4 দিছে, এন্ড মানে কি গুণ, তাহলে কি 4 5 20, ইয়েস অ্যান্সার পাই গেছি। এবং তোমার সবথেকে মজার ব্যাপার কি জানো? সবথেকে মজার ব্যাপার হলো তোমার এমসিকিউ এর অ্যান্সারের ভিতরে, অপশনগুলোর ভিতরে এই 20 টাও থাকবেই, ঠিক আছে। বা ওই একটু আগে যেটা করলাম, ওইখানে 4 আর 5 9 হয়েছিল না, অপশনে 9 দেওয়া থাকবেই। সবাই দিয়ে মনে করবো আরে অনেক কিছু বুঝাবে যে দেখছো অ্যান্সার পারছি, কিন্তু আসলে ওইটা না, ঠিক আছে। তাহলে আমাদের এবার বের করতে হবে কি? তাহলে এই সেম জিনিস, এই সেম জিনিসের তাহলে আমরা কি বের করব? সেম জিনিসের তাহলে আমরা বের করতেছি হলো এ এন্ড বি, ঠিক আছে। তাহলে এন্ড এর জন্য কাজটা কি? এন্ড এর জন্য কাজটা হলো, দেখো অ্যান্সার কিন্তু সবসময় যে এরকম ডেসিমালে চাবে তাও না। যদি কোশ্চেন হার্ড করে তখন এই বিট ওয়াইজও চাইতে পারে, অর্থাৎ বিট বের করা আছে এরকম বিট, এটাও চাইতে পারে, ওকে। তাহলে এবার তোমাকে বললো কি? এবার তোমাকে বললো যে এটা, তাহলে এটা বের করো। তাহলে এটা বের করতে যে আমাদের খেয়াল রাখতে হবে কি, একটু ভালো করে দেখো। তাহলে আমরা এই যে এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। তাহলে 1 0 তে কি হইতেছে? 0 0 0 তে 0, এই যে 1 0 তে 0 0 0 তে 0। যারা দুর্বল আছে তারা 3.2 এর ক্লাসগুলো করো। আর 1 এ 1 এ হলো 1, 1 এ 1 এ 1। এমন যদি হয়তো আমার কিছুই মিলতেছে না, যে 1 0 1 0 করে আসতেছে সবগুলো 0, তাহলে কিন্তু মান 0ই আসতো। ওইটার আবার তোমার জোর করে কোনো মান দিতে হবে না, কথা বুঝে আসছে? তা আমার এখানে যেটা মিললো আর কি, যে আমার তাও তো এই যে এখানে 1 আর 1 পড়ে গেছে, তাই 1 আসছে। যদি না মিলতো তাহলে সবগুলোই 0 আসতো, এবং ওর অ্যান্সার কত আসতো? 0 আসতো, কথা বুঝে আসছে? তাহলে আমার এই যে 1 1 এ 1 আসলো, বাকিটা কি 0 0 0
0 0 0 0 তাহলে আমার কত আসছে আমার a and b এর মান হলো এইটা এবং এইটারে যদি তুমি 1 0 0 এই যে 1 0 0 অর্থাৎ এই যে এইটা যদি নাও তাহলে 4 আসে তাহলে এটার মানটা কত এটার মানটা হলো কত আসছে 4 কিসে ডেসিমালে ডেসিমাল আবার লেখা থাকবে না অ্যানসার এইভাবে লেখা থাকবে শুধু 4 দাও থাকবে ঠিক আছে অপশনে তাহলে আমার এর মান দেখো এর মান 5 আর বি এর মান যদি 4 হয় ঠিক আছে এর মান 5 আর বি এর মান যদি কত হয় 4 হয় এখানে 4 5 20 না কত আসছে আমাদের এ এন্ড বি তে কত আসছে এ এন্ড বি তে আমাদের আসছে হলো শুধু 4 তাহলে ঘাপলাটা বুঝছো এইভাবে তোমার বের করতে হবে তাহলে এটার জন্য আমরা এই যে এন্ড এর কাজ করব এই যে বিটগুলো এটা 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 মিলাবো ঠিক আছে একটা একটা করে বিট মিলাবো এখান থেকে যে এইভাবে এইভাবে ধরে ধরে মিলাবো কথা বুঝে আসছে তাহলে এই হলো আমাদের কাজ ঠিক আছে তাহলে এইটুকু করে আমরা বুঝতে পারলাম একইভাবে এখানে যদি অন্য কিছু দেওয়া থাকতো মনে করো একটু আগে যেটা বলছিলাম 8 আর এখানে মনে করো কি দেওয়া আছে 7 তাহলে আমাদের এইটা 7 এর জন্য কাজ কি তাহলে তখন আমরা এটা 8 এর জন্য কি ভাঙতে হইতো 8 এর জন্য ভাঙতে হইতো হলো 1 0 0 0 আর 7 এর জন্য ভাঙতে হইতো কি 7 এর জন্য ভাঙতে হইতো হলো 1 2 1 2 3 4 4 8 হলো 1 2 3 7 এর জন্য ভাঙতে হইতো হলো এইটা এবার a and b করতে দিলে আমার কি হইতো হয়তো আমার হলো 0 আর 1 এ 0 and কিন্তু and তাহলে কি 0 আর 1 এ 0 0 1 এ 0 আবার কি 0 আর 1 এ 0 0 আর 1 এ 0 আর এই 1 আর 0 1 আর 0 কত আসতেছে 0 এরপরে সবই 0 তাহলে এটার মান আবার কি আসতেছে 0 আসতেছে তাহলে দেখছো এরকম হইতেই পারে তাহলে এরকম হইলো কি ওই ক্ষেত্রে 0ই হবে অ্যানসার এটা খুব রেয়ার এটা খুবই রেয়ার এটা আসে না আসে হলো যেখানে কোনো না কোনো মান তোমার মিলবে এবং একটা মান থাকবে ওরকম গুলো আসে তো নরমালি ঠিক আছে তাহলে এটার মানটা 0 আসতেছে তাহলে চলো আমরা এরপরে যেটা করি তাহলে আমাদের যেটা একটু মিলে ওইরকম মানে নিয়ে রাখি যে একটা কত ছিল একটা ছিল হলো 5 আর নিছিলাম কত 4 মনে করো তাহলে এটা নিয়ে আমরা কাজ করি একটু তাহলে 5 এর জন্য মান কত ছিল 0 1 0 1 আর 4 এর জন্য মান কত ছিল 1 0 0 তাহলে আমরা বিটওয়াইজ এন্ড শিখলাম এবার বিটওয়াইজ অর এটাকে যদি বিটওয়াইজ অর করতে বলে তাহলে কাজটা কি তাহলে কাজটা হলো তাহলে a অর b কোন অর এটা x অর ঠিক আছে বিটওয়াইজ a অর না এটা হলো x অর এই যে এই চিহ্ন দিয়ে 3.2 তে শিখছো ওইটা জোড়া মান ছিল আর x নরে ছিল 1 0 0 1 কথা বুঝে আসছে এটা হলো বিটওয়াইজ XOR তাহলে বিটওয়াইজ XOR যদি করতে বলে ঠিক আছে বিটওয়াইজ XOR করতে বললে তোমার এই যে দুইটা মানই যদি হয় এখন তোমার যে কোনো কিছুতে দিতে পারে তুমি তো বুঝতে পারছো তুমি ওইটারে ভাঙা নিবা ছোট মানই দিবে সাধারণত বড় মান দেয় না তাহলে এর মান কত এর মান 5 দিল বি এর মান 4 দিল তোমাকে দেওয়াই থাকবে এটা প্রশ্নে দিয়ে এবার বলতেছে কি যে তাহলে কি বের করো এবার বের করো হলো a XOR b বের করো তাহলে a XOR b মানে কি এটার মানে কি এটার মানে হলো এবারে যে এই দুজনকে তুমি ধরবা ধরে ধরে যে এখান থেকে মিলাবা তাহলে আমার কত আছে 1 আছে 0 আছে এখান থেকে 1 0 কোথায় এই যে 1 আর 0 তে 1 হয় ঠিক আছে সবকিছু তাহলে আমাদের এই বিটওয়াইজের ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের এই যে তিনটা করতেছি এই তিনটার জন্য লজিক গেটটা মেইন সাধারণ কথা না ওকে তাহলে 1 আর 0 তে 1 এরপরে কত আছে 0 0 তে কত আছে দেখো 0 আর 0 তে 0 আছে 0 আর 0 তে 0 1 এ 1 এ কত আছে 1 এ 1 এ এই যে দেখো 0 আছে ঠিক আছে 1 এ 1 এ আবার এই 1 নিয়ে বসে থাকো না এটা হলো XOR তাহলে 1 এ 1 এ কত 1 এ 1 এ 0 এরপরে কি 0 তে 0 তে কত 0 0 তে 0 তাহলে 0 0 তে 0 0 0 0 ঠিক আছে তাহলে আমাদের এইখানে মান কত আসলো মাত্র 1 তাহলে দেখতে পাচ্ছো এটা কিসের জন্য আসছে এটা হলো আমার এই যে এর মান যদি 5 হয় b এর মান 4 হয় তাহলে a XOR b এখানে অন্য কিছু থাকলে তখন কি করতাম তখন ওইটারই এই যে 8 বিট করে ভাঙাইতাম ঠিক আছে 8 বিট করে ভাঙায় একটা একটা করে ধরে ধরে একটা একটা করে জোড়া জোড়া মিলায় মিলায় এই যে প্রথম দুইটা তারপরে দুইটা তারপরে দুইটা উপর নিচে সুন্দর করে ধরে ধরে এই যে এখান থেকে মিলায় মিলায় আমরা কাজগুলো করতাম ঠিক আছে তাহলে যে মানটা আসবে দেন ওইটাই হলো এই XOR এর মান ঠিক আছে তাহলে চলো এর পরেগুলো আমরা পড়াই তাহলে এরপরে কি আছে মুছে দিলাম এটা নোট করছো আশা করি নোট করছো সবকিছুই ঠিক আছে তাহলে এর পরবর্তী কাজ
বিটওয়াইজ রাইট শিফট অপারেটর আর লেফট শিফট অপারেটর, এটার কথা হলো ধরো তোমাকে বলবে যে ধরো যে a = 4, ঠিক আছে, এর রাইট শিফট কত, লেফট শিফট কত। ভালো করে বুঝো যে যদি এরকম কিছু তোমাকে দেওয়া থাকে, এটা রাইট শিফট আর লেফট শিফট বলতে কি বোঝায়, এটা হলো এই যে এই জিনিসটা দিয়ে সামনে এবং পিছনে যাও। এই জিনিসটা এখানে লিখে দিই একটু কষ্ট করে। ধরো 1 2 4 8 16 32 64 1 2 8, এটা হলো আমাদের কি ছিল, স্কেলটা ছিল। যদি তোমার রেঞ্জ থাকে 256 এর ভিতরে বা 255 এর ভিতরে, তাহলে স্কেলটা এইটুকু ছিল, বা আরো সংখ্যা লাগলে আরো বড় হবে। তো এটা নিয়ে মারামারি করো না, এটা 3.1 এ যে ক্লাস করে আইসো আবার। এখন তোমার হঠাৎ করে বললো যে এ, ভালো করে বুঝো, তোমাকে যদি বলে যে এ তোমার আগে কি পড়বা, আগে পড়ো হলো এটা পড়ো, রাইট শিফট পড়ো, ঠিক আছে, এ রাইট শিফট 2, তোমাদের কোনো জায়গায় এটা কিন্তু নাই, আগে বলে দিলাম তোমাদের কোডের ক্ষেত্রে এটা নাই, শুধু নৈতিকের জন্য। এ রাইট শিফটের মান কত, এই দুইটা আবার পরীক্ষায় অনেক আসে। তাহলে এ রাইট শিফট 2 মানে হলো কোনো জায়গায় তোমার বলে দেওয়া থাকবে, আচ্ছা কোশ্চেনটাই লিখে দিই, খাতা নোট করো, বলা থাকবে যে মনে করো এ সমান হলো 4, ঠিক আছে, তাহলে এ রাইট শিফট 2 কত, ঠিক আছে। তাহলে এটা হলো প্রশ্ন। এবার নিচে অপশন দেওয়া থাকবে, এটা বের করবে কিভাবে। তাহলে ফার্স্টে তুমি এটা কি করবা, স্কেলে মিলাবা, যেটা দিছো ওই মানটা কোথায় আছে, ওইটা আছে হলো এইখানে। এবার রাইট শিফট 2 মানে হলো এই মানটার এই স্কেলের, যদি 2 বলে তাহলে 2 ঘর রাইটে, তোমার হাতের রাইটে, ঠিক আছে, এই যে যেদিকে চিহ্ন ওই দিকে যাবে, ঠিক আছে, যেদিকে চিহ্ন ওই দিকে যাবে। কয় ঘর, 2 ঘর বলছে, তাই 2 ঘর, এই যে 1 ঘর, এই যে 2 ঘর। তাহলে এখানে তাহলে এর মান কত, এর মান হলো 1। তাহলে এ যদি 4 হয়, তাহলে রাইট শিফট তোমার 1 এ কত, রাইট শিফট 2 তে তোমার ওর মান কত হয়ে যেতেছে, 1 হয়ে যেতেছে। আমি যদি এখানে রাইট শিফট 1 বলতাম, তাহলে এর মান কত হইতো, তাহলে 1 ঘর যেত, 1 ঘর শিফট করতো, তখন ওর মান কত হইতো, এর মান হইতো এ = 2 হয়ে যেত। কথা বুঝে আসছে? এখন আমি যদি বলতাম যে মনে করো এর মান হলো 32, এবার আমি তোমারে বললাম যে রাইট শিফট কত যাও, 2 যাও, তাহলে তুমি আগে কি ধরবা, তুমি আগে ধরবা হলো এর মান কত, 32। এবার তোমাকে 2 শিফট করতে বলছে এইদিকে, এই যে রাইট শিফট এইদিকে, তাহলে এই যে 1 ঘর, এই যে 2 ঘর, ঠিক আছে। তাহলে কত আসতেছে, এর মান তাহলে কত হইলো, 8 হয়ে গেল। তাহলে এখন আবার এর মান কত, এর মান হলো 8, ঠিক আছে। এখন এরকম যদি তোমাকে বলে যে এখানে বলছে হলো এর মান হলো দেওয়া আছে, এর মান দেওয়া আছে মনে করো 4, আর এ রাইট শিফট 3 দেওয়া আছে, তাহলে তোমার 4কে ধরে যদি 1 2 3 এ যাও, তাহলে 0, তাহলে ওটা 0ই হবে, ওটা নিয়ে মারামারি কিছু নাই। কথা বুঝে আসছে? যেটুকু বুঝাই খেলে ওইটুকুই রাখো। আর তাহলে তোমাকে যদি বলে লেফট শিফটে আসো, তাহলে আমি যদি এখানে এরকম কোশ্চেনটা করতাম যে এ লেফট শিফট 3, কথা বুঝে আসছে, লেফট শিফট 3, তাহলে এর মান 4 হলে লেফট শিফট 3 মানে লেফট দিকে তখন যাবে 1 2, তখন কয় ঘর যাবে, এই যে 1 2 3। তোমার যদি এদিকে বাড়াইতে হয় তাহলে 256 512 আরো বাড়াই নিও, সমস্যা নেই। তাহলে 3 নাম্বার ঘর কোথায় আসলো, 3 নাম্বার ঘর আসলো কোথায়, তোমার 32 তে। তাহলে তোমার এর মান কত হয়ে গেল, এর মান হয়ে গেল 32। বাস্তবিক ব্যবহারিক তোমাদের কিছু নাই এটার। আচ্ছা, এরপরে তাহলে একইভাবে যদি তোমার এর মান মনে করো যে দেওয়া আছে 8, এটারে লেফট শিফট, আমরা এখন কি পড়তেছি, লেফট শিফট মনে করো 1 দেওয়া আছে, তাহলে আমার তখন কাজ কি, তোমার যত মান দেওয়া আছে ওইটার আগে ধরলাম, এবার কি তাহলে লেফট শিফট 1, ঠিক আছে, তাহলে কি লেফট শিফট 1, তোমরা বুঝবা কি না তাই না, কত টেনশনে থাকি আমি। তাহলে লেফট শিফট 1 দিলে আমাদের কাজটা কি, এখান থেকে কয় ঘর আসবে, 1 ঘর, তাহলে এটার মান এ সমান কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। তাহলে নৈবিত্তিকে জান, এগুলো একটু চিনতে পারো, ঠিক আছে। এই হলো রাইট শিফট লেফট শিফট। ছোট্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কি, কিছু সময় আমি যেমন এখানে সংখ্যাগুলো দিছিলাম, সংখ্যাগুলো কি হয়েছে তোমার বড় হয়ে গেছিল। সহজ কথা বলতে তোমাকে যখন আমি বলছি কি যে এর মান যদি কত হয়, মাত্র যেটা বললাম, মনে করো এর মান যদি 4 হয়, আমি বললাম যে এর মান তোমার যদি তোমার কি হয়,
লেফট শিফট কত করছি আমরা, এদিকটাকে লেফট ধরছি, এদিকটাকে রাইট ধরছি। ওকে, তাহলে লেফট শিফট 2 করলে 4টা কত হয়ে গেছিল, 4 হয়ে গেছিল 8, 8 থেকে 16, তার মানে এর পরবর্তী মানটা আমাদের হয়ে গেছিল কত, 16। এটা হলো আমরা সংখ্যাগত দিক থেকে তোমাকে আমি বলছি যে এটা করলে এটা হবে। কিন্তু একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো এই সেম কোশ্চেনটা কিন্তু বাইনারি ফরম্যাটেও আসতে পারে। বাইনারি ফরম্যাটে মানে কি, তখন কিন্তু তোমাকে এর মানটা, এই সেম মানটা হয়তো বা দেওয়া থাকবে এরকম যে এখানে দেওয়া আছে মনে করো 4টা 0, তারপরে দেওয়া আছে কি, তারপরে দেওয়া আছে হলো 5টা 0, 1 0 0, এটা বাইনারি মানে দেওয়া আছে 4-এর। ঠিক আছে, এখন যদি তোমাকে বলে এ লেফট শিফট 2, এটা দেওয়া আছে মনে করো তোমাকে বাইনারি, এটার জায়গায় এই যে 4 এর জায়গায় কিন্তু এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার বলছো তোমাকে কি করতে, লেফট শিফট 2 করতে। এখন যখন তুমি এটা লেফট শিফট 2 করবা, তার মানে তখন কিন্তু খেয়াল করে দেখো যে বাইনারিতে দেওয়া আছে, আমরা যেমন এইখানে কি করছি, এটারে 2 ঘর মানে 2 ঘর আগে নিয়ে আসছি, এইখানে আমরা এই যে 1 যেটা দেওয়া আছে, কথা বুঝো, কিন্তু এখানে বাইনারিতে দেওয়া থাকলে আমরা দেখবো 1 কোথায় দেওয়া আছে, সেই 1টারে নিয়ে আমরা কি করব, সেই 1টারে নিয়ে আমরা যে 1 ঘর 2 ঘর এখানে চলে যাব। দেন তোমার এটার আউটপুটটা কি আসতেছে দেখো, এইখানে 1 করে দেবে, এই 1টারে উঠাই নিয়ে খালি এখানে বসাই দিব। ঠিক আছে, মানে কম্পিউটার এই কাজটাই করে, অর্থাৎ আগে বাইনারিতে ভাঙে, কারণ বিটওয়াইজ জিনিস তো। এটা হলো তোমার এমসিকিউতে এই ফরম্যাটটা বেশি আসে দেখলাম, কিন্তু এটা আমি বলে দিচ্ছি যদি আসে এই জন্য। ঠিক আছে, তাহলে কম্পিউটার তখন এটা কি করবে, তখন এই যে 1 যেটা আছে, এই 1টারে সে 2 ঘর আগে নিয়ে আসবে, অর্থাৎ তার সিরিয়ালটা হয়ে যাবে 0 0 0 0 1 0 0 0 0, এটা হয়ে যাবে তার সিরিয়াল। ঠিক আছে, তাহলে এখানে আবার তুমি তাকায় দেখো, আচ্ছা সরি ধরো কয়টা হয়েছে, 4, কয় ঘর আগে আসছি, একটা 0 এখানে হবে না, আর একটা 0 যে এখানে হবে। ঠিক আছে, তাহলে 1 2 3, 3-এর পরে যে 2 ঘর আগে 1 এখানে চলে আসছে, দেন কয়টা 0 হবে, তাহলে এই যে 1 2 3 4, পরে 4টা 0, যে 1-এর পরে 4টা 0। তাহলে এটা যদি তুমি আবার এই স্কেলে মিলাইলে তুমি দেখবা কি তোমার আবার কত হয়ে গেছে, এটা কয় নাম্বার ঘরে আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, তার মানে এখানে বাইনারি 16ই আছে। কথা বুঝে আসছে? তার মানে তোমাকে যদি বাইনারি নাম্বার দেয়, একটা বাইনারি নাম্বার দিয়ে যদি তোমাকে কি বলে যে এটা লেফট শিফট করো, রাইট শিফট করো, তার মানে তুমি কি করবা, ওই বাইনারি নাম্বার 1টাকে দেখবা, 1টাকে দেখে ওইটা লেফট শিফট বললে লেফটের দিকে সরাবা, রাইট শিফট বললে রাইটের দিকে সরাবা। এই হলো তোমার কাজ। কত ঘর সরাইতে বলছে, 2 ঘর, তাই 2 ঘর আমি 1টাকে আগে নিয়ে আসছি। আমি যদি এটাকে বলতাম যে রাইট শিফট করো কত, তুমি রাইট শিফট করো, এটাকে রাইট শিফট করো কত, 1, তখন আবার কি হইতো, আমাদের মানটা হইতো কি, যে 0, তখন এটাই যে এখান থেকে 1টা এখানে চলে আসতো, অর্থাৎ তখন 1 দিলে রাইট শিফট 1 মানে কি, রাইট শিফট 1 দিলে এটা কত হয়ে গেল, 4 থেকে 2 হয়ে গেল, তার মানে আমাদের এখানে আউটপুট কত, 2, আর এখানে হইতো কি 0 0 0 0 0 0 1 2 3 4 5 6 1 0, মানে কি যা আছে তাই লিখছি, শুধু 1টারে কি করছি, 1 ঘর রাইট সাইডে সরাই দিছি। কথা বুঝে আসছে? তাহলে একটু খেয়াল রাখো যে তোমাকে কি দিচ্ছে, যদি ওইটার বাইনারি জিনিসটা তোমার দেওয়া থাকে প্রশ্নে, তাহলে তুমি বাইনারি টাইপের অ্যান্সারটা খেয়াল রাখবা, আর যদি তোমাকে এই সংখ্যা টাইপের জিনিস দিয়ে রাখে, তখন তুমি এটা সংখ্যা টাইপটাই খেয়াল রাখবা। কিন্তু দুইটা জিনিসের জন্যই তোমাকে আসলে যেটা ম্যাক্সিমাম খেয়াল রাখতে হচ্ছে, দুইটা না, মানে সংখ্যার জিনিসের জন্য যেটা তোমাকে আসলে খেয়াল রাখতে হচ্ছে সেটা হলো স্কেলটা। ঠিক আছে, যে এটা আমার ধরো 16 দিল, 16কে যদি এই সাইডে আনতে বলে তাহলে 16 থেকে 32, আরেক ঘর আনতে বলে 64 হইতেছে। স্কেলটা রাখতেছে বেশিরভাগ কোথায়, আমাদের সংখ্যা মানে সাধারণ সংখ্যার জন্য, কিন্তু বাইনারির জন্য কিন্তু তোমাকে এত কিছু খেয়াল করতে হইতেছে না। বাইনারিতে শুধু তোমার আমাদের বাইনারি ডিজিটটা অর্থাৎ 1টা কোথায় আছে দেখবো, বাইনারির 1টা কোথায় আছে, দেন যেদিকে সরাইতে বলছে 1টারে তত ঘর এইদিক অথবা অত ঘর ওইদিকে সরায় 8 ঘরই রাখবো। আচ্ছা, এখন আমরা পড়বো হলো বিটওয়াইজ নট সম্পর্কে। বিটওয়াইজ নটের একটা ডাকনাম আছে, সেটা হলো তোমার একের পরিপূরক অপারেটর। জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং, একটু খেয়াল রাখো। এটা কিন্তু কাছাকাছি আমাদের লজিক্যাল যে নট ছিল ওর মতোই একটা ভেরিয়েবল টাইপের যে মানটা থাকবে, ওই মানটারে 0 থাকলে 1, 1 থাকলে 0 করে দিবে বাইনারি সেক্টরে। তবে বিটওয়াইজের আরেকটু কাজ একটু বর্ধিত। আর আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হলো আমরা যে অপারেটর বিটওয়াইজটা পড়তেছি, এটা কিন্তু ম্যাক্সিমামই সবাই কাজ করতেছে কার উপরে, ইন্টিজার টাইপের মানের উপর, অর্থাৎ ডেসিমাল, যেখানে ভগ্নাংশ নেই, সলিড মানগুলোর উপরে কাজ করে। এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, নবীর থেকে মাঝে মাঝে আসে। এখন কথা হলো যে আমাদের এই নটটা কিভাবে কাজ করে, এটা আরেকটু বর্ধিত কিভাবে হইলো সেটা আমরা একটু দেখি। তো এই নটটা আসলে কাজ করে হলো ওইটার মতো, যদি তুমি বলো যে লজিক্যাল নটে, তাহলে তুমি কি বলতে পারো যে নট, আচ্ছা আগে বললাম যে এ সমান সমান মনে করো যে তোমার 0, ঠিক আছে, বাইনারি 0 মনে করো, তাহলে নট এ সমান সমান কত হয়ে যাবে, 1। একইভাবে এ সমান সমান 1 হইলে তোমার নট এ সমান সমান হয়ে যাবে কত, 0। ঠিক আছে,
তাহলে এটা জাস্ট উল্টা করে দিল, কিন্তু এইটার বিট ওয়াইজ অর্থাৎ বিট ভিত্তিক যেহেতু কাজ করতে পারে, সে আরেকটু বড় মান অর্থাৎ ডেসিমাল মানকেও তুমি উল্টা করে দিতে পারবে এটার মাধ্যমে, যদি সি কোডে দরকার পড়তো, কিন্তু আমাদের ওই পর্যন্ত ভুলেও নাই, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো এক্সট্রিম লেভেলের স্যার ওই পর্যন্ত যায় তাহলে একটু বলতেছে ওইটা তোমাদের যদি হইতেই পারে, কারণ আমাদের একটু মাঝে মাঝে অঘটন ঘটে বোর্ডে, ঠিক আছে, দুই একটা, যেটা একটু আগে আমি এটা নিয়ে বকলাম তোমার, দুই একটা একটু ঘটতে পারে, তাও বলে দিতেছি। তো আমাদের এখানে কি হইতে পারে, মনে করো বলছে এর মান, জাস্ট এ দিয়ে বলতেছে, এখানে এনিথিং থাকতে পারে, যে বললো এর মান হলো 7, ঠিক আছে, এর মান 7। তাহলে এবার যদি বলে নট এ সমান সমান হোয়াট, জাস্ট কথার কথা, তোমাকে কিসের জন্য আস্ক করতেছে এটা, এটা হলো তোমার এমসিকিউতে। তাহলে তোমাকে ফার্স্টে কি করতে হবে, এর মানটাকে তোমার বাইনারিতে বের করতে হবে। ভালো যে যদি তুমি 8 বিটে বের করো, যে তোমার এটা হয়, আশা করি তোমরা এটা জানো কিভাবে আসছে, নাহলে 3.1 ক্লাস আগে করে আসো। তাহলে এটারে আমরা আগে বাইনারিতে বের করলাম, 8 বিটে বের করলাম। বের করার পরে তাহলে এর মানটা বাইনারিতে আসছে, যে এটার মানটা আমাদের এটা আসলো। তাহলে এখন নট এ সমান সমান কত হবে, ঠিক আছে, নট এ সমান সমান কত হবে দেখো, এটা হবে হলো 0, সরি, এটার মান হবে কি তোমার 1 1 1 1 1 0 0 0, এটা হবে নট এ তোমার, অর্থাৎ বিট ওয়াইজ তোমার নটের মান এটা, ঠিক আছে। কার জন্য, এর মান 7 হলে আমাদের নট এর মান হলো এটা। এখন এখানে একটা কথা আছে, এখানে কথাটা কি ভালো করে বুঝছো, কথাটা হলো যে তার মানে যদি শুধু 0 1 বাইনারির, অর্থাৎ 0 দেওয়া থাকলে ওইটা হলো 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে, ওইটা তো তোমার মাথায় থাকলো। কিন্তু যদি কোনো বড় মান দেয়, বড় মানগুলো সাধারণত 0 থেকে 9 এর ভিতরেই দেয়, ওই মানগুলো দিলে ওইটার আমরা আগে কি করব, বাইনারিতে ভাঙায় নিব, বাইনারিতে ভাঙায় নিয়ে ওইটা উল্টা করে দিলে ওইটা কিসের মান চলে আসে, আমাদের বিটওয়াইজ নট অপারেটরের মানটা চলে আসে, ঠিক আছে। তো এখন কথা হলো এই যে এটা বের করলাম, আর এখানে আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হলো যে যদি আমাকে বলে এরকম কিছু, ভালো করে বুঝো, যে এটা এইটা প্লাস 1, এইটার একটা মিনিং আছে, সেটা কি খেয়াল করে দেখো, যে এইটার যে মান, মনে করো এই যে এর মান কত, এর মান হলো 7, অনেক দূরের পর পড়াইতেছি, তোমাদের মনে হয় 80% রাইটার এই এখন যেটা পড়াইতেছি সেটা তোমাদের বইতে লেখাই নাই, 80% 20% রাইটারের একটা বইতে দেখছিলাম, তাই একটু বলতেছি। এটার মানে কি দেখো, আমাদের হলো নট এ প্লাস 1, তার মানে কি, তার মানে হলো এটা কি, এটা হলো একের পরিপূরক, বুঝছো কেন, কারণ আমরা কি করি, এই যে এর মান 7 হয়েছে, 7-এর আমরা বাইনারি বের করছি, নট এ বের করতে যাই ওইটা কি করে দিছি, উল্টা করে দিছি। তার মানে নট এ মানে কি, নট মানে হলো উল্টা, নট মানে উল্টা। তাহলে আমরা এখানে কি করছি, জাস্ট আমরা এটার বাইনারি মানটারে উল্টা করে, এটার উল্টাটা আমরা এখানে বসাই দিছি। তাহলে আমরা যদি বাইনারি মানকে উল্টা করে বসাই, ওইটা আমরা বলি একের পরিপূরক, তাই না। তার মানে ওর ডাকনামটা কি, ওর ডাকনামটা বিটওয়াইজ অপারেটরের আরেকটা ডাকনাম থাকতে পারে, ঠিক আছে, বিটওয়াইজ তোমার নটের আরেকটা ডাকনাম থাকতে পারে, সেটা হলো তোমার একের পরিপূরক অপারেটর, ঠিক আছে। এটা মানে নৈবিত্তিকের জন্য কঠিন নৈবিত্তিক করলে তোমার আসবে, তাই একটু মনে রাখা, একের পরিপূরক অপারেটর। তাহলে আমি যদি এইটা মানে যদি হয়, এই যে নট এ মানে যদি হয়, আমি বাইনারি মানকে এটা উল্টা করে লিখছি, এবার এই একের পরিপূরকের সাথে যদি 1 যোগ করি তাহলে কি হয়, 2 এর পরিপূরক হয়। তার মানে এই জিনিসটার নাম হলো সি ভাষায় 2 এর পরিপূরক, অর্থাৎ সি ভাষায় তোমাকে যদি কেউ বলে 2 এর পরিপূরক তুমি কিভাবে বুঝাবা, এর মান যদি 7 হয় তাহলে তুমি লিখবা যে এ, এই যে নট এ প্লাস 1, ঠিক আছে। তার মানে তোমার কি হইতেছে, এই যে নট এ প্লাস 1, এটার মানে হলো ফার্স্টে এই যে নট এর মানটা, তোমার এর মানটা ফার্স্টে যে ভাঙলো, তারপর এটা নট এ হইলো, এই যে আমরা তারপর এটা কি করলাম, ফার্স্টে এর মানটারে 8 বিটে ভাঙলাম, তারপরে এটারে কি করলাম, নট এ করলাম, এই যে নট এ, এবার তারপর কি প্লাস, এই যে প্লাস 1। তাহলে এইবার যে রেজাল্টটা আসবে, ওইটা ওই রেজাল্টটা যে 8 বিটের আসবে, সেটা হবে আমার এই টোটালটার মান, অর্থাৎ 2 এর পরিপূরক মান। এখন কথা হলো এত দূরকে আমার জানতে হবে না, দরকার নাই, ঠিক আছে। যারা একটু কৌতূহলী তাদের জন্য বললাম যে জানলে ভালো, জেনে রাখো, ঠিক আছে। তাহলে আমার জানতে হবে কি, আমার জানতে হবে এর মান এত হলে এটা নট কত, ঠিক আছে। অথবা মনে করো যে এক্স এর মান যদি তোমার 1 হয়, তাহলে এটার যদি বাইনারিতে 1 হয়, এটা কোশ্চেনে উল্লেখ থাকবে, তাহলে এটার নট এক্স সমান সমান কত, 0। তার মানে যদি বাইনারি থাকে তাহলে ওটা জাস্ট উল্টা হয়ে যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু যদি তোমাকে ডেসিমাল উল্লেখ করে দেয়, আর যদি ডেসিমাল উল্লেখ করে না দিয়ে একটু বড় কোনো সংখ্যা দিয়ে দেয়, তাহলে ওটা তুমি ডেসিমালে ধরে নেবে। সাধারণত এখানে অক্টাল ফক্টাল আনে না, এটা নিয়ে মাথায় আবার প্যানিক নিও না, ঠিক আছে। তাহলে একটু বড় সংখ্যা দিলে ওটা ডেসিমালে ধরলা, দেন তুমি কি করবা, যেটা দিছে ওইটার বাইনারি বানাবা,
8 বিটা ভাঙানো ভালো, দেন ওইটা কি করবো, উল্টা করে দিলে এটা নট বের হয়ে যাবে, ঠিক আছে। আর উল্টা করে যেটা বের করছো অর্থাৎ নট বের করলে ওইটার সাথে 1 যোগ করলে তাহলে কি বের হচ্ছে, ওইটা 2 এর পরিপূরক মানে বের হবে আর কি, তুমি যদি বের করে দাও। আর যদি তোমার এত দূর কোশ্চেন করবে না, যদি চাই তাহলে তোমরা এটা দিতে পারো। আচ্ছা, আমরা তাহলে বর্তমানে শেষ করলাম কি, আমরা শেষ করলাম হলো আমাদের বিটওয়াইজ নটটা শেষ করলাম। তাই এখন একটা জিনিস আমি ছোট্ট দেখাই দিব, এটা জাস্ট দেখাতে ইচ্ছা করলো তাই একটু দেখাচ্ছি, এটা নিয়ে এত প্যানিক হো না। সেটা হলো দেখো একটু তাকায়, এখানে কি আছে, এটার আমরা বলি এ XOR বি, তাই না? এটা আমরা ইয়াতে কি লিখছে, এটা অপারেটরে মানে কিভাবে লিখছে অপারেটরে এ XOR বি। এখন তোমারে নৈবিত্তিকে দিল যে নিচের কোনটা হলো অপারেটরের মাধ্যমে এক্স নর করা হয়েছে, এক্স নর, ঠিক আছে। অর্থাৎ এটার উপরে কি আছে, এক্স নর করা হয়েছে, অর্থাৎ উপরে একটা কি লাগবে, নট লাগবে। তাহলে এটা যদি বলে তোমাকে, তাহলে তুমি কি করবে জানো, তখন এই যে উপরে তখন এই নটটা দিবে, এই যে এই নটটা, ঠিক আছে। কিছু কিছু স্যার আবার এটাও দেয়, তা আমি প্রিফার করি এটাই দিও, ঠিক আছে। কারণ তোমাদের কিছু কিছু রাইটারে বুঝতে পারে এটা আছে যে এটা, তারপরে হলো এ বি। তাহলে এটা তোমার কি হলো, XOR আর নট ব্র্যাকেট দিছি, তার মানে দুইজনের উপরে যে নটটা বসবে, যার কারণে এটা হয়ে গেল কি এক্স নর, ঠিক আছে। এটা কি XOR আর এটা হলো এক্স নর, কথা বুঝে আসছে? তাহলে XOR এক্স নর, ঠিক আছে। এখন এটা কি দরকার না, একটু দেখাতে মন চাইলো তাই, যে এইভাবে আমরা, তুমি যদি সি এর ভিতরে অর্থাৎ সি প্রোগ্রাম করতেছো মনে করো লজিক গেট নিয়ে, ওইখানে তুমি যদি চাও যে XOR এক্স নর লিখবা, তাহলে এইভাবে তুমি লিখতে পারো, সেটা আর কি বললাম। কিছু কথা বলা দরকার ছিল তাই বলতেছি। তো এই কথাগুলো তোমার কানে শুধু একটু বাতাসের মতো লাগানো তাহলে হবে, এটা এত মাথায় নিতে হবে না। আমাদের এই যে অপারেটরগুলো আমরা পড়লাম না, এই অপারেটরগুলো তোমার হলো তার কয়টা অপারেন্ডের উপরে কাজ করে সেই হিসেবে এটাকে 3 ভাগে ভাগ করা যায়। তোমার প্রথমটা হলো ইউনারি মানে যে একজনের উপরে কাজ করে সাধারণত, যেমন এই যে এদের যখন দেখছো তখন কিন্তু তুমি একজনের উপরে কাজ করতে দেখছো, একটা ভেরিয়েবল বা অপারেন্ডের উপরে, ঠিক আছে। তাহলে এটা এই ধরনের জিনিসগুলোকে ইউনারি বলে। বা এই যে নট যদি একজনের উপরে কাজ করে তখন ওইটাও ইউনারি হবে, যখন একজনের উপরে কাজ করে। আবার এটা যখন একজনের উপরে কাজ করে তখন এটাও কি হবে, ইউনারি টাইপের অপারেটর হবে, ঠিক আছে। আর তোমার এরপর আসলে বাইনারি বলে দিই, তোমার প্রথমে হলো ইউনারি, বাইনারি, টার্নারি, এই 3টা প্রকার আছে, হ্যাঁ। তো এরপরটা কি বাইনারি হলো দুইজনের ভিতরে যেটা কাজ করে সাধারণত। তো আমাদের অ্যারিথমেটিক জিনিসগুলোকে প্রায় সময় 2টা অপারেন্ডের ভিতরে কাজ করতে দেখা যায়, এদেরকে সাধারণত বাইনারি বলে। আরও কিছু আছে বলতেছি না, কারণ এটা তোমার একটা বাদ টপিক, বাট তাও বলতেছি। আর তারপরে হলো তোমার টার্নারি হলো যে 3টা অপারেন্ট টাইপের জিনিস বা 3টা জিনিসের উপর একসাথে কাজ করতে পারে। যেমন তুমি ইফ এলস টাইপের সমস্যাগুলোকে টার্নারি বলতে পারো। আর এখান থেকে যদি বলো তাহলে এই যে এই কন্ডিশনাল যে অপারেটরটা আছে টোটালটাকে, এটাকে টার্নারি বলতে পারো। যদি কখনো কারণ অদ্ভুত একটা বোর্ডের কোশ্চেনের অনুযায়ী যদি চলে আসে তাহলে একটু মাথায় যাতে তোমাদের থাকে, এই জন্য এটা আমি বললাম, ঠিক আছে। কিন্তু আমাদের নর্মালি কাজগত দিক থেকে অপারেটর হলো আমাদের 8টা প্রকার, যেটা আমরা শিখছি, ঠিক আছে। আর আমরা এখন যেটা শুনলাম সেটা হলো কয়টা অপারেন্ডের উপরে কাজ করে সেই অনুযায়ী আবার 3 প্রকার। তাহলে চলো এবার আমরা এক্সপ্রেশনের ক্লাসটা করে আসি। আমরা এখন যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হলো এক্সপ্রেশন। এখন কথা হলো এক্সপ্রেশনটা কি। এক্সপ্রেশনটা হলো যে তুমি কোনো কিছুকে তোমার কম্পিউটারে অর্থাৎ সি কোড করার সময় যেভাবে লিখবা ওই লেখার ধরনটাকে বলা হয় এক্সপ্রেশন। এটার মানেটা কি? এটার মানেটা হলো মনে করো তুমি কোনো জায়গায় লিখছো যে a = b + c, এটা কম্পিউটারে তুমি সরাসরি লিখতে পারবা। তার মানে এটার এক্সপ্রেশন তুমি গণিতের জন্য যা করতেছো কম্পিউটারে সি কোড করার সময় তুমি যখন লিখবা তখন কম্পিউটারে যখন টাইপ করে লিখবা একই জিনিস লিখবা, ঠিক আছে। তাহলে এটার জন্য কোনো প্যারা নাই, ঠিক আছে। এটা একটা সাধারণ এক্সপ্রেশন। তাহলে আমাদের এক্সপ্রেশনটা আসলে কি? আসলে হলো এক্সপ্রেশনটা হলো গাণিতিক যে জিনিসগুলো আমরা গণিতে ব্যবহার করি, যেমন তুমি হায়ার ম্যাথ, সাধারণ ম্যাথ করছো, ওইখানে যে জিনিসগুলো ব্যবহার করো, কোনো কারণে যদি সি এর ভিতরে ওগুলো লিখতে হইতো, কোনো কারণে যদি সি কোডের ভিতরে ওই জিনিসগুলো টাইপ করে তোমাকে লিখতে হইতো, তাহলে কিন্তু তুমি ওগুলা অনেক ক্ষেত্রে পারো না। যেমন এটা না হয় পারছো, কিন্তু যদি আমি এরকম কিছু দিতাম যে a = b / c, এটা কি আর লিখতে পারো? তখন আমরা ওই যে আমরা আগে কোড করছি না, সি কোড করছি, ওইখানে আমরা এই ভাগ চিহ্নের জন্য কি দিছিলাম? এই ভাগ চিহ্নের জন্য আমরা দিছিলাম হলো কি যে a = তোমার b / c, এইভাবে লিখছিলাম ডিভাইড চিহ্ন, এটা বলছিলাম ভাগ। তার মানে আমাদের কিছু জিনিস, আমাদের গণিতের অনেক জিনিসই কি হবে আমরা সরাসরি লিখতে পারবো, ঠিক আছে। কম্পিউটারে সি কোডে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এটার আমাদের কম্পিউটারের কিবোর্ড থেকে এই টাইপের জিনিস আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা দিতে পারবো না, ঠিক আছে। তখন ওইটারে আমরা একটু অন্যভাবে লিখি, যেমন ওই যে স্কোয়ার রুট যেটা ছিল ওইটা দিতে পারি নাই, ওইটার জন্য SQRT লিখছিলাম। তো ওই যে লেখি ওই টাইপটাকে যেটা দিয়ে আমরা সি এর ভিতরে লিখবো ওইটাকে বলে সি এক্সপ্রেশন
এক্সপ্রেশন। আর সাধারণত আমরা গণিতের ভিতরে যেটা ব্যবহার করি, সাধারণ চেহারা যেটা, ওইটার আমরা বলি গাণিতিক এক্সপ্রেশন। তাহলে আমি এখানে যে গাণিতিক এক্সপ্রেশনগুলো লিখছি এগুলো তোমরা সায়েন্সে যারা পড়ো এখান থেকে দু একটা পরিচিত, আর বাকিগুলো তোমাদের কমন জিনিসই দিচ্ছি, ঠিক আছে? তাহলে এরা হলো গাণিতিক এক্সপ্রেশন। এই জিনিসটাকে আমরা কি করতেছি, সিতে কিভাবে লিখবে সেটা আমরা দিচ্ছি। তাহলে এখানে কিন্তু এমন কিছু নাই যেটা তোমার গাণিতিক আর সি এর জন্য একই, যেমন এরকম কোনো কিছু কিন্তু আমি দেই নাই, বা আমি কিন্তু এরকম কোনো কিছু দেই নাই যে বি সমান সমান সি মাইনাস ডি, এরকম কিছু দিই নাই, কারণ এটা গাণিতিকেও যা সিতেও তাই। তাহলে আমরা এমন কিছু জিনিসকে ধরে নিয়ে আসছি যেটা আমরা গাণিতিকে একটা রকম, সিতে একই রকম, কিন্তু চিহ্নগুলো একটু কি করতে হবে, আমাদের মডিফাই করে দিতে হবে, তাহলে আমরা কিবোর্ড দিয়ে লিখতে পারবো না। তাহলে ওইটা তোমাকে খাতায় লিখতে হবে। 1 মার্ক অথবা 2 মার্কের জন্য এটা আসে নৈমিত্তিকে, আর মাঝে মাঝে দেখা যায় যে প্রশ্নও চলে আসে। এখন কথা হলো এরকম তো এক্সপ্রেশন কতই আছে যেগুলো আমরা লিখতে পারবো না, হাজার হাজার আছে। তাহলে কোনগুলো শিখবো? আমি যে কটা দিছি এগুলো অনেকগুলো বই অ্যানালাইজ করে, তারপরে হলো তোমার কিছু কোশ্চেন, কলেজে কোশ্চেন অ্যানালাইজ করে দিছি। তো এগুলো শিখলে তুমি এর থেকে কঠিনগুলো মোটামুটি আশা করি ইনশাল্লাহ পারবা। তো এই এক্সপ্রেশনগুলো তুমি একটু দেখো এবং মাথায় রাখো, তোমার যদি কোনো জায়গায় দরকার পড়ে, ঠিক আছে, এটা দিয়েও কিন্তু সি কোড করতে পারবা, যদি এত কঠিনগুলো আসবে না। যেমন আমি যদি তোমাকে বলি যে এটাই দেওয়া আছে যে পি ইজিক্যাল টু তোমার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, বলবে যে এটার জন্য সি কোড করে দেখাও, বলবে মানে এগুলো তো বাইরের, এগুলো তো নাই তুমি জানোই, তাও বলতেছি যে যদি দেখাও তাহলে তুমি কি করবা, তুমি এটার জন্য কি নিবা, ইন্ট, ঠিক আছে? ইন্ট নেওয়ার পরে মেইনের পরে ইন্ট নিলা, পর নিবা কি a b আর p, ঠিক আছে? দেন স্ক্যানএফ দিয়ে তুমি a আর b এর মান নেওয়ার ব্যবস্থা করে দিবা, স্ক্যানএফ দিয়ে a আর b এর মান নেওয়ার ব্যবস্থা করে দিবা, তারপরের লাইনে সূত্র লিখবা কোনটা, এটা লিখতে পারবা, স্কোয়ার দিতে পারবা, দেওয়া যাবে না। তাহলে ওইখানে আমরা এই যে এর পরের লাইনে এই সূত্রটা লিখবো, তারপরে প্রিন্টে ভেজা পিটারে প্রিন্ট করে দিব, শেষ। তাহলে এই যে সূত্রের ভিতর মান বসে আর পিটে প্রিন্টে ভেবে করে দিলেই মান চলে আসবে। তাহলে দেখছো এগুলো কিন্তু যে কোনো জিনিসই কিন্তু সূত্র আকারে প্রবেশ করতে পারে যদি তোমাকে ধরায় দেয়, তাহলে একটু মাথাটা একটু খোলা রাখতে হবে। তা আপাতত আমরা যেটা বলতেছি দেখো যে আমরা এইভাবে লিখতে পারি না, তাই এটার আমরা এইভাবে লিখি, এইটুকু তো তুমি ক্লিয়ার। তারপরে এখানে দেখো সেমিকলন দিয়ে বন্ধ করে দিছি লাইনগুলা, কারণ এগুলো যখন সিতে ব্যবহার করা হয় নর্মালি এরা কি টাইপের থাকে, নর্মালি এরা সেমিকলন দিয়ে বন্ধ থাকে, সূত্র টাইপের জিনিসগুলো, ঠিক আছে? অনেক স্যাররা এখানে এটা দেয় না, সমস্যা নেই, তুমি যদি না দাও কোনো প্যারা নেই। একটা অনেক ইম্পর্টেন্ট কথা হলো যে আমাদের অনেকটা সময় দেখা যায় যে কিছু কলেজের কোশ্চেনে দেখা যায় সি কোড উপরে দেওয়াই আছে, ঠিক আছে? সি কোড উপরে দেওয়াই আছে, কিছু ভুল করে রাখি ইচ্ছা করে, লাইনের শেষে এখানে এই সেমিকলন না দিয়ে এখানে তোমার এই কলনের মতো জিনিস দিয়ে রাখে, তোমার যোগের জায়গায় গুণ, এক্সপ্রেশনের ভিতরে ভুল, ঠিক আছে? কোনো জায়গায় তোমার এইভাবেই লেখা আছে, অথবা কোনো জায়গায় স্কোয়ারই দেওয়া আছে, এরকম থাকে। অথবা যে লাইনের শেষে তোমার কলন দেওয়ার দরকার নেই, যেমন ফর, এই যে ফর টাইপের জিনিসের শেষে কলন দেওয়ার দরকার নেই, ওখানে কলন দেওয়া আছে, এই ভুলগুলো দেওয়া থাকে। তোমার ওই সেম কোড আবার লিখতে হবে, জাস্ট ভুলগুলো কারেকশন করে। তুমি যদি নিয়ম জানো তাহলে 4 মার্কটা নিয়ম মাগনা পেয়ে গেলা, যেটা বাংলা ভাষা, ঠিক আছে? তো একটু খেয়াল করে করে সব শিখতে হবে। তাহলে এখন আমাদের যেটা আসতেছে একটু ভালো করে বুঝো যে আমাদের কাজ হলো একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা তুমি খাতায় লিখে রাখতে পারো, ওকে? এবার দেখো যে এটার জন্য আমরা এইভাবে লিখতে পারি, এটার জন্য সমস্যা নেই। তুমি এই যে স্কোয়ার আছে এখানে, তুমি কি এখানে জাস্ট দুইটা এক্স আছে, আমরা এই যে a ইন্টু এক্স পরে প্লাস কি দিলাম, এই যে বি, তারপরে ইন্টু আবার এক্স প্লাস সি, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, যারা একসাথে আছে গুণন আকারে ওদের মাঝখানে কিন্তু ইন্টু দিয়ে দিতে হচ্ছে, ইন্টু না দিয়ে দিলে কিন্তু আমাদের সিকোড বুঝবে না যে এরা গুণ আকারে আছে, ঠিক আছে? তাহলে আমাদের একটু কষ্ট করে এগুলো খেয়াল রাখতে হবে। এরপরে তুমি দেখতেছো যে এখানে কি আছে, এই দুটো দাগ আছে, এটা তোমরা যারা সায়েন্সে পড়ো তারা মোটামুটি একটু জানার কথা যে এটা অ্যাবসলিউট। তো এটার মানে হলো আমাদের যে কোনো মাঝখানে যেটা আছে ওটার পজিটিভ নাম্বারটা বের করেও। তো এটা যারা জানো না তাদের আমি জানানোর জন্য ম্যাথ ক্লাস নিচ্ছি না, তারা শুধু খেয়াল রাখো যে এই টাইপের চিহ্ন থাকলে এটা লেখে কীভাবে। ধরো মনে করো এখানে আছে a মাইনাস বি, অ্যাবসলিউট চিহ্ন আছে, তাহলে এটার জন্য আমরা লিখবো হলো এখানে এই চিহ্নটার জন্য, এই চিহ্নটা দেওয়া যায় না আমাদের সিতে, তখন আমরা এটার জন্য লিখি হলো a b s, এটার জন্য। এবার এই দুটার ভিতরে কি আছে, a মাইনাস বি, তাহলে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে a মাইনাস বি, খেয়াল রাখতে হবে এটার পরে ফার্স্ট ব্র্যাকেট বসে, তার মানে এটাও যা এটাও তাই, ঠিক আছে? এটা সিতে লিখি আমরা, কিন্তু এখানে আবার গুণন চিহ্ন দিয়ে দিও না, ঠিক আছে? এটা abs এর পরে লেখা হয়। তাহলে এই জন্য আমরা এই যে a প্লাস বি, এই যে a প্লাস বি উপরে, আর এটা হলো নিচে, তাই যে স্ল্যাশ দিয়ে এটা নিচে, ঠিক আছে? এরপরে আমাদের আর সমান সমান এখানে মডিউলাস যেটা দিছি, মডিউলাসের জায়গায় আমরা পার্সেন্টেজ দিই, এটা তুমি জানো। আর লাইনগুলো বন্ধ আছে, ঠিক আছে? তুমি এখানে বন্ধ না করলে হবে, বাট দেওয়া ভালো, কারণ এগুলো সূত্র আকারে থাকে ম্যাক্সিমাম সময়। এরপরে ফর থাকলে লাইন বন্ধ করতে হবে না। আর এখানে দুইটা ভেরিয়েবল যদি থাকে, x সমান সমান 5 থাকলে কিন্তু আমরা দুটো সমান সমান দিতাম না, যেহেতু দুইটাই ভেরিয়েবল, তাহলে তুলনা টাইপের কিছু করতেছি যে x কি y এর সমান কিনা, তাই আমরা এই কাজটা করছি। এরপরে তোমার ফর আছে, ফরে এখানে তোমার কি বলছে যে x y এর সমান নয়, তাহলে নট ইকুয়াল y, ঠিক আছে? এইভাবে লিখতে পারো। দেন এটারে আমরা এইভাবে লিখি, তুমি জানোই, ঠিক আছে?
তারপরে তোমার এই যে এখানে ধরো ফর দিয়ে যদি 2-3টা শর্ত দিয়ে যায় যে এক্স এর মান 1 থেকে 10 পর্যন্ত আর এক্স এর মান 1 করে বাড়বে, তাহলে এই ফরের লাইনটা আমরা লিখে দিব যে 1 থেকে তোমার 10 এর সমান বা তার আগ পর্যন্ত এবং 1 1 করে বাড়তেছে। তারপরে এখানে যেটা আছে দেখো যে a প্লাস দিলাম, এই যে a প্লাস, পরে b এর নিচে c, তোমার b এর নিচে c এই ডিভাইড করে প্লাস d, ঠিক আছে। তারপরে এই যে এটার জন্য কি স্কোয়ার রুট, এই যে স্কোয়ার রুট, তারপরে যারা আছে তাদেরকে আমরা ইনটু দিয়ে ভিতরে লিখে দিলাম, স্কোয়ার রুটের পরে ফার্স্ট ব্র্যাকেট তারপর লিখে দিলাম। তাহলে এখানে যে পি এর পাওয়ার 4 আছে, 4 দিলে সাধারণত আমরা কি করি, পাও দিয়ে এক্স এর উপরে এই যে বেস একটা পাওয়ার বসাই দিলাম, ঠিক আছে। এটার আমরা কি বলি, বেস বলি, এটার আমরা পাওয়ার বলি। তারপরে হলো প্লাস আছে, পরে পি বাই কিউ আছে, পরে যে প্লাস দিয়ে পি বাই কিউ, ঠিক আছে। একটা জিনিস করে রাখছি, এটা একটু কঠিন তোমাদের কাছে মনে হয়, তাই এটা আমি করে দিব, এই জন্য রেখে দিছি। তো এটা একটু দেখো, এটার জন্য আমরা কি করব, যদি এরকম কিছু থাকে যে পাওয়ারের উপরে ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ার, এরকম যদি ঝামেলা থাকে, তাহলে সবার আগে তুমি যে কাজটা করবা সেটা হলো এইটা, এই যে মাঝখানেরটা, ঠিক আছে। মাঝখানের এটার আগে কাজ করবো, এই পাওয়ারটার কাজ পরে একটু ফাঁকা রেখে করবা। তাহলে এটার কাজ করতে গেলে আমার লাগতেছে কি, পাও এ কমা এন, তাহলে এটার কাজ হয়ে গেছে, এই যে এ টু দি পাওয়ার এন, এটার কাজ হয়ে গেল, ঠিক আছে। এখানে হয়েছে। এইবার কি করব, এই টোটালটার উপরে আবার কি, উপরে আরেকটা পাওয়ার, টোটালটার উপরে আরেকটা পাওয়ার। তাহলে এর উপরে এন দেওয়ার জন্য আমরা পাও লিখে এটাকে এখানে রাখছি, ভালো করে বুঝছো, এটা অনেক হার্ড, এটা আসে না যদিও। এর উপরে এন দেওয়ার জন্য, এর উপরে এন দেওয়ার জন্য পাও লেখার পরে এই যে এটারে রাখছি এইখানে আর এনটারে রাখছি এইখানে। তাহলে এবার এটার উপরে যদি আমি এটা দিতে চাই, এম দিতে চাই, তাহলে আমি আবার কি করব, আবার পাও লিখব, ঠিক আছে। দেন এই যে এইটা হলো আগে, অর্থাৎ এই যে এটা আগে, কমা এমটা হলো পরে, ঠিক আছে। তুমি চ্যানেল লাইন বন্ধ করতে পারো। এই হলো কাহিনী। তাহলে আগে আমরা কি করলাম, এর উপরে এন দিলাম, জাস্ট সহজ করে বোঝার জন্য, তুমি ডাইরেক্ট লিখতে পারলে লিখবা। তাহলে যে এটা দিয়ে এর উপরে এন দিলাম, এবার এইটার উপরে আবার এম দিব, তাহলে আবার পাও দিলাম, এইটা বসায় দিলাম এবং কমা দিয়ে এম দিলাম, তাহলে এটা আবার কি হবে, এটার উপরে যে এমটা বসে পড়বে। তো এই কয়েকটা একটু কষ্ট করে মনে রাখলে তোমরা এ থেকে কঠিন আসলেও চেষ্টা করে পেরে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।